নমস্কার, নিপেন ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা বাংলায় টেন্স শিখব, অর্থাৎ একটি বাংলা বাক্য কোন টেন্সে আছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ওই বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো বা লিখতে পারবো। পরীক্ষায় এরকম কতগুলো প্যারাগ্রাফ বা এসে মুখস্থ করে গেলাম, কিন্তু কমন এলো না। তখন আমরা বাংলা টেন্সটাকে যদি আমরা জানি তাহলে বানিয়ে বানিয়ে বাংলা থেকে ইংরেজি আমরা লিখতে পারবো। তো বাংলা বাক্যের টেন্স নির্ণয় করতে হলে আমাকে প্রথমত ক্রিয়াকে দেখতে হবে। একটা বাংলা বাক্যের ক্রিয়া কোথায় থাকে। তো তোমাদের একটি প্রশ্ন করি, এই প্রশ্নটির উত্তর দাও। আমি কিছু খেতে চাই। আমি কিছু খেতে চাই, এই বাক্যের ক্রিয়া কোনটা? আমি কিছু খেতে চাই এই বাক্যের ক্রিয়া কোনটা? কি খেতে না চাই, কোনটা? এর উত্তরে আমি বলছি বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে। বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে, অর্থাৎ এই চাইটা হচ্ছে ক্রিয়া। আর ইংরেজি বাক্যের ক্রিয়া থাকে এই সাবজেক্ট আমি, ঠিক আমার পরেই থাকবে ক্রিয়া। বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে, আর ইংরেজি বাক্যের ক্রিয়া থাকে ঠিক সাবজেক্টের পরে। সাবজেক্ট এখানে আমি, আমার পরেই চাইটা ইংরেজি বাক্যে থাকে। একটা বাংলা বাক্য টেন্স যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে ইংরেজিতে যে কোনো বাক্য যতই বড় হোক না কেন, মূলত বাক্যের ক্রিয়াকে দেখতে হবে। আমরা ক্রিয়াকে যদি সঠিকভাবে চিনতে পারি, কারণ ক্রিয়ার মধ্যেই টেন্স থাকে। একটা বাক্য যত বড় হোক না কেন, সেই বাক্যের টেন্সটা মূলত ক্রিয়ার মধ্যেই আছে। ক্রিয়াকে ফলো করতে হবে, বাক্য বড় দেখে লাভ নেই। বাক্য তো শব্দ প্রিপোজিশনের সাথে জোড়া লাগিয়ে শব্দ বাক্যকে বড় করা হয়, কিন্তু মূলত টেন্সটা কোথায় থাকে? ক্রিয়ার মধ্যে। তো এই বাক্যের ক্রিয়া চাই, এই চাওয়ার মধ্যেই টেন্স আছে। টেন্সটা আমরা আজকে সেটাই শিখবো, কি করে নির্ণয় করব একটা বাক্যের টেন্স কি করে নির্ণয় করতে হয়। একটা বাংলা বাক্যের টেন্স যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ইংরেজিতেও আমরা টেন্সটাকে নির্ণয় করতে পারব। এবং একটা বাংলা বাক্যের টেন্স যে টেন্সে থাকে, একটি বাংলা বাক্য ইংরেজিতেও আমাকে সেম টেন্সে লিখতে হবে। বাংলা বাক্য যদি পাস্টে থাকে, ইংরেজি বাক্য পাস্টে লিখতে হবে। বাংলা বাক্য যদি প্রেজেন্টে থাকে, ইংরেজিতেও ঠিক প্রেজেন্টে লিখতে হবে। তাহলে টেন্স মূলত কয় প্রকার? টেন্স মূলত 3 প্রকার। প্রথমত আমাকে নির্ণয় করতে হবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা সেটাই এখন শিখব, কি করে একটা বাংলা বাক্যের টেন্স নির্ণয় করা যায়। প্রথমত টেন্স তো 3 প্রকার, মূলত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো লিখি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার।
বাংলা বাক্যের ক্রিয়াকে দেখব। ক্রিয়ার শেষের অক্ষর যদি ত, ম, ল, নি এই চারটি অক্ষর থাকে, ত, ম, ল, নি এই চারটি অক্ষর থাকে তাহলে পাস্ট। আর যদি ব থাকে তাহলে ফিউচার। ত, ম, ল, নি, ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট। চারটি অক্ষর কি কি? ত, ম, ল, নি থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, ত, ম, ল, নি, ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট। তাহলে একটু উদাহরণের সঙ্গে আমরা দেখি যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। মূলত প্রথমত আমাকে নির্ণয় করতে হবে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রথমত আমাকে নির্ণয় করতে হবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। পরেরটা পরে আমরা কি করে দেখতে হয়, চিনতে হয় সেটা আমরা পরে যাচ্ছি। আগে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যদি আমি বলি আমি বাজারে যাই, বাজারে যাই, এই বাক্যের ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া হচ্ছে যাই। এই বাক্যের ক্রিয়া হচ্ছে যাই। এখানে ত নেই, ম নেই, ল নেই, ব নেই। তো সুতরাং বাক্যের ক্রিয়ার শেষের অক্ষর দেখতে হবে। বাক্যের ক্রিয়ার শেষের অক্ষর মূলত দেখতে হবে। ক্রিয়ার শেষের অক্ষর যদি ত, ম, ল, নি, ব থাকে, ত, ম, ল, নি থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, ত, ম, ল, নি, ব না থাকলে প্রেজেন্ট। এখানে তও নেই, লও নেই, মও নেই, বও নেই, সুতরাং এটা প্রেজেন্ট। এই বাক্যটা প্রেজেন্ট। বোঝা গেল বা আমি বোঝাতে পারছি? আর একটা বাক্য দেখি, সে গঙ্গার পাড়ে গিয়েছিল। এই বাক্যের ক্রিয়া কোনটা? গিয়েছিল। তো এই বাক্যের ক্রিয়ার শেষে ল আছে। ত, ম, ল, নি থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, ত, ম, ল, নি, ব না থাকলে প্রেজেন্ট। তো ল আছে, ল থাকলে পাস্ট, তাহলে এই বাক্যটা কিসে আছে? পাস্টে আছে। ঠিক আছে। তো আর একটা উদাহরণ আমরা নিই, ছোট ছোট উদাহরণ। সে ভাত খাবে, সে ভাত খাবে, ক্রিয়া কোনটা? খাবে। তো খাবে শেষের অক্ষর ব, ব থাকলে কি হবে? ফিউচার হবে। কিন্তু ব্যতিক্রম কি কতগুলো আছে, যেমন চলি, বলি, খেলি, তুলি, চলি, বলি, খেলি, তুলি এই চারটি শব্দ শেষের অক্ষর ল আছে। চলি, বলি, খেলি, তুলি এই চারটি শব্দের শেষের অক্ষর ল আছে, কিন্তু এরা পাস্ট নয়। কেন পাস্ট নয়? এই চলি, বলি, খেলি, তুলি এরা জন্মগত ল দিয়ে তুলি, এই শব্দটাই ল, অর্থাৎ এরা জন্মগত ল। হ্যাঁ, এই চলি, বলি, খেলি, তুলি এরা কখনোই পাস্ট নয়। আমি যদি এক উদাহরণ দিই, মেয়েটি ফুল তোলে বা ছেলেটি কথা বলে, তো সেক্ষেত্রে এগুলো পাস্ট নয়, কারণ চলি, বলি, খেলি, তুলি এরা কখনোই পাস্ট নয়। যদি বলি মেয়েটি ফুল তুলেছিল, তো সেক্ষেত্রে পাস্ট। সেরকম আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এদেরকে প্রথম নির্ণয় করব। তারপরে মূলত টেন্স তো 3 প্রকার অবশ্যই, কিন্তু এই 3 প্রকারের আবার ভাগ আছে, 12টি ভাগ। এইবার আমরা এই 12টি ভাগ কি করে নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখছি।
প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটের আবার 12টি ভাগ আছে। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমত নির্ণয় করলাম প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ক্রিয়া শেষের অক্ষর দেখে আমরা প্রথম নির্ণয় করলাম প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এইবার আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটের ক্ষেত্রেই দেখব। ক্রিয়ার প্রথমে দেখলাম ক্রিয়ার শেষের অক্ষর, এইবার দেখব ক্রিয়ার মাঝের অক্ষর। ক্রিয়ার মাঝে যদি তে থাকে, ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে কন্টিনিউয়াস। ক্রিয়ার মাঝে যদি তে থাকে, তো এখানে তে থাকে তাহলে কন্টিনিউয়াস। ক্রিয়ার মাঝের অক্ষর যদি আ থাকে, অন্তস্থ আ বা অন্তস্থ অয়কারে এ, তাহলে পারফেক্ট। ক্রিয়ার মাঝে যদি তে থাকে কন্টিনিউয়াস, আ থাকে পারফেক্ট। ক্রিয়ার মাঝে তে এবং আ তার সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। তে, আ, তার সাথে সময় উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর ক্রিয়ার মাঝে যদি তে এবং আ এরা যদি না থাকে তাহলে ইনডেফিনিট। ক্রিয়ার মাঝের অক্ষর তে বা আ এরা যদি না থাকে তাহলে ইনডেফিনিট। বুঝা গেল? তো এবার একটা উদাহরণ দিই, এটা মুছে নিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্রিয়ার মাঝের অক্ষর তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, তে আ না থাকলে ইনডেফিনিট। ক্রিয়ার মাঝের অক্ষর যদি তে বা আ তার সাথে সময় উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা উদাহরণ দিই, সে বই পড়ে বা পড়ে না লিখে বলি পড়ছে, সে বই পড়ছে। প্রথমত দেখব শেষের অক্ষর, প্রথমে নির্ণয় করব প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। প্রথমে শেষের অক্ষর দেখলাম, ত নেই, ম নেই, ল নেই, ব নেই, অর্থাৎ প্রেজেন্ট। প্রথমে দেখলাম শেষের অক্ষর, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নির্ণয় করে নিলাম। প্রথমে একবারে সব গুলিয়ে ফেললাম না, প্রথমে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটাকে আগে নির্ণয় করব। তারপরে নির্ণয় করব প্রেজেন্ট ইনডেফিনিট না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা। তারপরে প্রথমে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার শেষের অক্ষর দেখে, তারপরে দেখব আমরা মাঝের অক্ষর। মাঝে যদি তে থাকে কন্টিনিউয়াস, আ থাকে পারফেক্ট, তে আ না থাকলে ইনডেফিনিট। তো প্রথমে শেষের অক্ষরে কি, ত, ম, ল, নি, ব নেই, তার মানে এটা প্রেজেন্ট। তারপরে মাঝের অক্ষর দেখার সময় একটুখানি বলি, চলিত ভাষা থেকে একটু সাধুতে রূপান্তর করে নিলে আমাদের চিনতে সুবিধা হবে। চলিত যেহেতু পড়ছে, এটা চলিত ভাষা, আমরা নর্মালি যে ভাষায় কথা বলি সেগুলো সব চলিত ভাষা। তা চলিত থেকে যদি একটু সাধু ভাষায় রূপান্তর করে নিই তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে ক্রিয়াকে। তো এটা চলিত ভাষা, চলিতকে একটু সাধুতে, পড়ছে মানে কি, পড়িতেছে, তে আছে,
তে মানে কন্টিনিউয়াস, তাহলে এটা প্রেজেন্ট, পুরো বাক্যটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তে আছে তার মানে কি, এখানে লিখে দেই পড়িতেছে, এই যে তে আছে, ত নেই, ম নেই, ল নেই, ব নেই, প্রেজেন্ট, প্রথমে প্রেজেন্ট নির্ণয় করে নিলাম, তারপরে তে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এই বাক্যটা কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। বুঝা গেল? আর একটা উদাহরণ দিই, তুমি কি যাওনি, এই বাক্যের শেষে শব্দটা ক্রিয়া, যাওনি। নিযুক্ত শব্দ পাস্ট হয়, নিযুক্ত শব্দ পাস্ট হয়, ত ম ল নি ব এরা যদি ক্রিয়ার শেষে থাকে, ত ল ম নি এরা যদি শেষে থাকে পাস্ট, ব থাকলে ফিউচার, ত ম ল নি ব না থাকলে প্রেজেন্ট। তো সেক্ষেত্রে এখানে নি আছে, নিযুক্ত হচ্ছে পাস্ট, প্রথমত পাস্ট। তারপরে যাওনি, যাওনি কি আমি তে আনতে পারছি, আনতে পারছি, পারছি না, তাহলে তেও নেই, আও নেই, তার মানে পাস্ট ইনডিফিনিট, নিযুক্ত শব্দ পাস্ট ইনডিফিনিট। কিন্তু আবার একটা কথা হচ্ছে, সব নিযুক্ত সব বাক্য কিন্তু পাস্ট হয় না, এক্সেপশন যে একটা বাক্য আছে। যদি আমি উদাহরণ দিই, লিপি কখনো মেলায় যায়নি, কখনো, নেভার, এটা শব্দভিত্তিক গ্রামার আছে, সেগুলো পরে বলছি, যখন ইংরেজি টেন্স শিখবো তখন বলবো, এখন এগুলো বলবো না। এখনো, কখনো, এগুলো অ্যাকচুয়ালি পাস্ট নয়, এখনো যায়নি, কখনো যায়নি, এগুলো পাস্ট নয়। তো এরকম যদি থাকে নিযুক্ত ভার্ব, সেটা পাস্ট হবে, এবং তার মধ্যে তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, তে আর না থাকলে ইনডিফিনিট, অর্থাৎ এই বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট। বোঝা গেল? আর একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। আমি বাংলায় টেন্স শিখছি, যেহেতু ইংরেজিতে ট্রান্সলেশন করছি না, আমরা বাংলায় আগে টেন্সটাকে ধরবো, তারপরে ইংরেজিতে ট্রান্সলেশন করব। যখন ইংরেজি শিখবো তখন ইংরেজিতে করব। বাংলায় কি করে টেন্স শেখা যায়, বা বাংলায় কি করে টেন্সটাকে ধরা যায়, বাংলায় যদি আমরা টেন্স ধরতে পারি, একটা বাংলা বাক্য বা একটা বাংলা বাক্য চিন্তা করছি, সেটা মনে মনে, সেটাকে যদি আমি ট্রান্সলেশন করি, বাংলায় যদি টেন্সটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে ইংরেজিতেও আমরা সেই বাক্যটাকে ট্রান্সলেশন করতে পারবো বা লিখতে পারবো। বাক্য বড় হলেও অসুবিধা নেই, ছোট হলেও অসুবিধা নেই। মেইনলি আমি বাক্যের কি দেখবো, বাক্যের ক্রিয়াকে দেখবো, ক্রিয়ার মধ্যেই টেন্স আছে, ক্রিয়ার শেষের অক্ষর দেখে আমরা নির্ণয় করব প্রেজেন্ট। মাইক বাজে, আওয়াজ হচ্ছে, যাই হোক, বাজে, কোনো ব্যাপার না। ক্রিয়ার শেষের অক্ষর দেখবো, ক্রিয়ার শেষের অক্ষর যদি ত ম ল নি থাকে পাস্ট, ব থাকলে ফিউচার, ত ম ল নি ব না থাকলে প্রেজেন্ট। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আমরা যদি নির্ণয় করতে পারি, তারপরে আমরা ভাগে যাব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইনডিফিনিট পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা সেটা আমরা নির্ণয় করব। তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, তে আ না থাকলে ইনডিফিনিট। তে আ তার সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সব টেন্সের ক্ষেত্রেই হবে, অর্থাৎ প্রেজেন্টেও যা, পাস্টেও তাই হবে, ফিউচারেও তাই হবে। ঠিক আছে? আর ইংরেজিতে যখন টেন্স শিখবো, সেক্ষেত্রে আরও আমরা আলোচনা করব, সেক্ষেত্রে বুঝতে পারবো প্রেজেন্ট, পাস্ট, পারফেক্টের যে ভাগগুলো আছে,
হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা ইংরেজি টেন্সের ক্ষেত্রে পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। ঠিক আছে, আর একটা বাক্য আমি দেখি, যদি একটু বোঝানোর জন্য একটা বাক্য দেখছি যে মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। এই বাক্যটা একটু লিখি, মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। এই বাক্যের ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া হচ্ছে শেষের শব্দটা, করছিলেন শেষের শব্দ। এবার শেষের শব্দ তম লনি থাকলে পাস্ট, কিন্তু শেষের অক্ষর তো ন এসে গেছে। এই নটাকে তাহলে কি করব? এই ন হচ্ছে মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ। এই যে মিস্টার রায়কে সম্মানার্থে যে ন, সম্মান জানিয়ে যে ন আসে, সেক্ষেত্রে এই নটাকে আমরা ধরব না। অ্যাকচুয়ালি করছিলেন মানে করছিলেন মানে ল ধরব, তাহলে পাস্ট, ল মানে পাস্ট। মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন, ল মানে পাস্ট। এবার এটাকে ভাঙি, করছিলেন মানে করিতেছিলেন, তে যুক্ত শব্দ, তে আছে, এটাকে যদি একটু সাধুতে রূপান্তর করি তে আসবে মাঝখানে, করিতেছিলেন, তে থাকলে কন্টিনিউয়াস, ল আসে পাস্ট, তে থাকলে কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। যদি সময় উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সময় দেখতে পাচ্ছি 5 বছর, বোঝা গেল? তাহলে এটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বোঝা গেল? বোঝাতে পারলাম? আর একটা বাক্য দেখি, যদি উদাহরণ দিয়ে বোঝাতে পারলে সব থেকে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। উদাহরণটা সব থেকে, সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন। সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন। এই নটাও ঠিক সম্মানের খাতিরে ন। তিনি উপন্যাস লিখছিলেন মানে লিখছিল, তাই তো? লিখছিল তো উনি একটা সম্মানীয় ব্যক্তি, যিনি লিখছেন একটা, সেক্ষেত্রে আমরা নটাকে ধরবো না, ল ধরবো। সেই সময় তিনি, সাবজেক্ট কোনটা? তিনি একটি উপন্যাস লিখছিলেন, ল মানে পাস্ট, প্রথমত পাস্ট। লিখছিলেন মানে লিখিতেছিলেন, তে যুক্ত শব্দ আসছে মাঝে। এখানে যদি লিখি পুরো লিখছিলেন মানে কি? লিখিতেছিলেন, তে আছে, তে মানে কন্টিনিউয়াস, ক্রিয়া শেষের অক্ষর ল, পাস্ট, তে মানে কন্টিনিউয়াস, তার সাথে সময় উল্লেখ আছে, সময়, সেই সময়। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তে তার সঙ্গে যদি সময় থাকে, তার সাথে যদি সময় থাকে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস।
তে থাকলে কন্টিনিউয়াস, কিন্তু সময় উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি হবে? অর্থাৎ এই বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। ওকে, বোঝা গেল? এই বাক্য কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, তাহলে মোটামুটি বাংলায় টেন্স বোঝা গেল। বাংলায় এতটুকুনি যদি বোঝা যায় তাহলে আমরা যে কোনো বাক্য ট্রান্সলেশন করতে পারবো। আর যদি এতটুকুনি বোঝা না যায় তাহলে এতক্ষণের আলোচনায় বৃথা। যদি বোঝা যায় তাহলে আমরা যে কোনো বাক্য ট্রান্সলেশন করতে পারবো। আর যদি না বোঝা যায় তাহলে আলোচনাটাই বৃথা। অর্থাৎ চেষ্টা করতে হবে প্রথমত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে নির্ণয় করা। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে একটু রিমাইন্ড করে আসি ক্লাসটা। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে নির্ণয় করব কি করে? একটা বাক্যের ক্রিয়াকে দেখব, বাক্যের আর কোথাও দেখব না, বাক্যের ক্রিয়াকে দেখব। মূলত ক্রিয়া, বাক্য যত বড়ই থাক না কেন, ক্রিয়া কি করে চিনব? ক্রিয়াকে চিনব বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া। দুই একটা বাক্য ছাড়া, এক্সেপশন দুই একটা বাক্য আছে যেগুলো ব্যতিক্রম, সেগুলো নিয়ে বলছি না। নর্মালি বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে। ক্রিয়াকে দেখে আমরা প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার নির্ণয় করব। ক্রিয়ার শেষের অক্ষর যদি ত, ম, ল, নি থাকে তাহলে পাস্ট, ব থাকলে ফিউচার, ত, ম, ল, নি, ব না থাকলে প্রেজেন্ট। প্রথমত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নির্ণয় হয়ে গেল। তারপরে ক্রিয়ার মাঝের অক্ষর দেখব। অর্থাৎ টেন্স তো শুধু তিনটে নয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটে তো টেন্স নয়। টেন্সের তো আরো ভাগ আছে। টেন্স তো 12 রকম। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইনডেফিনিট কি করে হয়, কন্টিনিউয়াস কি করে হয়, পারফেক্ট কি করে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস কি করে হয়, সেগুলোকে নির্ণয় করতে গেলে তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, তে আ না থাকলে ইনডেফিনিট। তে তার সঙ্গে সময়, আ তার সঙ্গে সময় যদি উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এতটুকুনি যদি বোঝা যায় যে কোনো বাক্য, বাংলা বাক্য আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো। এইবার যদি একটুখানি আমরা ইংরেজি নিয়ে আলোচনা করি তাহলে ইংরেজি বাক্যগুলো ট্রান্সলেশন করতে পারবো বা লিখতে পারবো। দেখি ইংরেজিতে কি করে বাক্য করা যায় ট্রান্সলেশন, তাহলে সুবিধা হবে। একটু ইংরেজিতে চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। বাংলায় যেমন বোঝালাম, বাংলায় যেমন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইংরেজিতে সেম। একটা বাংলা বাক্য যে টেন্সে থাকে ইংরেজিতেও বাক্যটা সেম টেন্সে লিখতে হবে। তাহলে ইংরেজিতে যদি আমরা লিখতে যাই, মূলত কয়েকটি কথা আগে আমাকে মুখস্থ করতে হবে, বুঝি আর না বুঝি কয়েকটি জিনিস আমাকে মুখস্থ করতে হবে। সেগুলো ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি ট্রান্সলেশন করতে গেলে বাংলা থেকে বা লিখতে গেলে, বানিয়ে বানিয়ে ইংরেজি লিখতে গেলে আমাকে কয়েকটা জিনিস আগে মুখস্থ করতে হবে। সেগুলো কি কি আমি আগে সেগুলো লিখবো, সেগুলো ভালো করে মুখস্থ করে, বুঝি আর না বুঝি আগে মুখস্থ করে তারপরে আমাদের ইংরেজি লেখা বা ইংরেজি প্র্যাকটিস, টেন্সের বিভিন্ন টেন্স কি করে আমরা নির্ণয় করবো সেগুলো দেখছি। আগে সেগুলোকে মুখস্থ করতে হবে। সেগুলো কি কি আমি সেগুলো লিখছি বোর্ডে। am, is, are সমান সমান প্রেজেন্ট। am is are প্রেজেন্ট, ঠিক আছে। was, were সমান সমান past।
এখানে একটু লিখি ভার্ব প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আমি যা প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার পাস্ট হ্যাভ বিন, হ্যাভ বা হ্যাজ বিন সমান সমান পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ বিন সমান সমান পারফেক্ট। কন্টিনিউয়াস এগুলো হ্যাভ বা হ্যাজ বিন, had been সমান সমান have বা has been সমান সমান প্রেজেন্ট পারফেক্ট। এখানে লিখে দিই প্রেজেন্ট পারফেক্ট, had been সমান সমান past পারফেক্ট। তাহলে এই কটা আমাকে লিখে মুখস্থ করতে হবে। বিন সমান সমান V3। আমি যার প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার পাস্ট, হ্যাভ বিন বা হ্যাজ বিন সমান সমান প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন সমান সমান পাস্ট পারফেক্ট, বিন সমান সমান V3। আর এখানে আর একটু লিখি শ্যাল অবলিক উইল সমান সমান ফিউচার। শ্যাল বা উইল সমান সমান ফিউচার, শ্যাল হ্যাভ বিন বা অবলিক উইল হ্যাভ বিন, এটি দুটোই সমান সমান ফিউচার পারফেক্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে লিখে দিই শ্যাল বা উইল প্লাস একটা বি আসবে যদি কন্টিনিউয়াস করতে হয়। ফিউচার টেন্সের যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে মাঝে কিন্তু একটা বি আসবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান সমান ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। কারণ শ্যাল বা উইল ফিউচার টেন্সের যেমন অক্সিলারি তেমন সেরকম শ্যাল বা উইল আমরা জানি একটা মডাল অক্সিলারি বা মডালের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ শ্যাল বা উইলের পরে সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি করা যায় না, সেক্ষেত্রে মাঝে একটা বি আনতে হয়। শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান সমান ফিউচার কন্টিনিউয়াস। শ্যাল বা উইল সমান সমান ফিউচার, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন সমান সমান ফিউচার পারফেক্ট। এই কটাকে আমাকে আগে মুখস্থ করে রাখতে হবে। কিরকম? আমি যার প্রেজেন্ট ভার্ব প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, have been বা has been সমান সমান পারফেক্ট, shall বা will সমান সমান ফিউচার, shall have been will have been সমান সমান ফিউচার পারফেক্ট, আর had been সমান সমান পাস্ট পারফেক্ট, been সমান সমান V3। এই been সমান সমান V3 এখানে পারফেক্টের ক্ষেত্রে লিখেছি been, have, had been, have বা has been, অর্থাৎ এখানে V3, been মানে V3। তাহলে এখানে যদি আমি আরেকটা লিখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সমান সমান কন্টিনিউয়াস সমান সমান প্রেজেন্ট পারফেক্ট কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন তার সাথে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট সমান সমান হ্যাভ বা হ্যাজ বিন,
কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এগুলোকে আগে প্রথমে মুখস্থ করতে হবে। কি? অ্যাম ইজ আর প্রেজেন্ট, ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ বিন বা হ্যাজ বিন সমান সমান পারফেক্ট, ভার্ব প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর সমান সমান প্রেজেন্ট, ওয়াজ ওয়ার সমান সমান পাস্ট, মুখস্থ করতে হবে টোটালি মুখস্থ। হ্যাভ বিন সমান সমান পাস্ট পারফেক্ট, বিন সমান সমান V3, শ্যাল বা উইল সমান সমান ফিউচার, শ্যাল উইল বি, শ্যাল উইল, শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান সমান এখানে আর আর ভুলে গেছে, অ্যাম ইজ আর সমান সমান প্রেজেন্ট। ওই কথা বলছি আর লিখছি তো, লিখতে লিখতে বলছি কিন্তু লিখতে ভুল হয়ে গেছে, যাই হোক সরি। অ্যাম ইজ আর প্রেজেন্ট, অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়ার সমান সমান পাস্ট, হ্যাভ বা হ্যাজ বিন সমান সমান প্রেজেন্ট পারফেক্ট, এগুলো প্রথমে মুখস্থ করতে হবে, তারপরে আমরা ইংরেজি ক্ষেত্রে যাব। আর কতগুলো পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে, যেমন পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে সেগুলোকেও অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, নাহলে হবে না, না জানলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। তারপরে ইংরেজির ক্ষেত্রে আমরা যাব। যেমন আয়ের পরে কি বসে? আয়ের পরে অ্যাম বসে, আয়ের পরে কি বসে? অ্যাম বসে, তারপরে ওয়াজ বসে, তারপরে হ্যাভ বসে, হ্যাভ বসে, তারপরে হ্যাড বসে, এগুলো জানতে হবে। ইউ এর পরে কি বসে? ইউ সমান সমান ইউ আর বসে, তারপরে ইউ ওয়ার বসে, তারপরে ইউ হ্যাভ বসে, তারপরে ইউ হ্যাড বসে। তারপরে উইর ক্ষেত্রে কি বসে? উইর ক্ষেত্রে কি বসে? উইর ক্ষেত্রে উই আর বসে, উই ওয়ার বসে, উই হ্যাভ বসে, তারপরে উই হ্যাড বসে। তারপরে দের ক্ষেত্রে কি বসে? দের ক্ষেত্রে দে আর বসে, দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে হ্যাড। তারপরে ইট, ইটের ক্ষেত্রে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, তারপরে ইট হ্যাড। এইগুলো তো জানতে হবে পার্সোনাল প্রোনাউন। আয়ের ক্ষেত্রে অ্যাম, ওয়াজ, হ্যাভ, হ্যাড, ইউ আর, ইউ ওয়্যার, ইউ হ্যাভ, ইউ হ্যাড, উই আর, উই ওয়্যার, উই হ্যাভ, উই হ্যাড, এগুলো জানতে হবে। এগুলো জানলে পরে আমাদের লিখতে সুবিধা হবে। এগুলো মোটামুটি জানতে হবে, মুখস্থ লাগবে। মূল কথা, এগুলোকে মুখস্থ না করলে তাহলে ভার্বের চেহারাটাকে ভুল হবে। তাহলে ইংরেজিতে আমরা যদি বাংলা থেকে ট্রান্সলেশন করতে যাই, তাহলে এইবার আমরা দেখব বাংলা থেকে কি করে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। একটু আগে যে বাংলায় আমি টেন্স শেখালাম, এখন ইংরেজিতে সেটাকে কি করে টেন্স নির্ণয় করা যায় একটুখানি দেখি ট্রান্সলেশন করে দু একটা বাক্য, সেক্ষেত্রে আমার সুবিধা। আমি কাজটি করছি, যেমন আমি কাজটি, ছোট ছোট বাক্য আগে শিখি। বড় বাক্য তো প্রিপোজিশন দিয়ে শব্দকে জোড়া লাগিয়ে বড় বানানো হয়। এরপরে আমাদের প্রিপোজিশনের ক্লাস থাকবে, প্রিপোজিশনের উপরে ক্লাস থাকবে কি করে একটা বাক্যকে বড় করা যায়। আমি কাজটি করছি মানে কি? কোন টেন্স? প্রথমে এইটাকে দেখতে হবে, করছি। করছি ত নেই, প্রথমে বলছিলাম বাংলায় বাংলা টেন্সের ক্রিয়ার শেষের অক্ষর যদি ত, ম, ল, নি থাকে পাস্ট, ব থাকলে ফিউচার, ত, ম, ল, নি, ব না থাকলে পরে প্রেজেন্ট। ত নেই, ম নেই, ল নেই, ব নেই, অর্থাৎ পুরো বাক্যটা প্রেজেন্ট। প্রথমত প্রেজেন্ট, একবারে চিন্তা করলে হবে না। যদি বাক্যের পুরো একবারে চিন্তা করি
তাহলে তুই শুয়ে পড়তে হবে। বাক্যের ক্রিয়াকে দেখবো ক্রিয়ার প্রথমত শেষের অক্ষর, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, প্রথমত সেটাকে নির্ণয় করে তারপর আমরা ভাগে দেব। তাহলে এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে, করছি, তনে লনে মনে বনে প্রেজেন্ট, করছি প্রেজেন্ট আছে। প্রেজেন্টের কোন টেন্সে আছে? প্রেজেন্টের করছি মানে কি, করিতেছি, বললাম একটু চলিত থেকে সাধুতে রূপান্তর করতে হবে, তাহলে সুবিধা হবে। চলিত থেকে সাধুতে রূপান্তর, তে আসবে অন্তস্থ আয়াকার আসবে, তে থাকলে কন্টিনিউয়াস, আর থাকলে পারফেক্ট, আর না থাকলে ইনডিফিনিট। তে আর তার সঙ্গে সময় উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, সেটা সব টেন্সের ক্ষেত্রেই তাই, প্রেজেন্টের ক্ষেত্রেও তাই, ফিউচার ক্ষেত্রেও, পাস্টের ক্ষেত্রেও তাই। করছি মানে করিতেছি, তে আছে, তে মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কোন টেন্সে? প্রেজেন্ট। আই, প্রেজেন্ট আয়ের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম বসবে, আই অ্যাম। করছি করা, করা ইংরেজিতে ডু, তাহলে আই অ্যাম ডুইং, কন্টিনিউয়াস। অ্যাম ইজ আর প্রেজেন্ট, ভার্ব প্লাস এনজি কন্টিনিউয়াস, আই অ্যাম ডুইং, তারপরে অবজেক্ট, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, কাজটি। বোঝা গেল? বাংলা এবং ইংরেজির মধ্যে দারুণ একটা মেলবন্ধন বা সিমিলারিটিস আছে টেন্সের ক্ষেত্রে। বিশেষ করে বাংলায় যে বাক্য যে টেন্সে হবে, ইংরেজি বাক্য সেম টেন্সে হবে। তাহলে আর একটা বাক্য আমি দেখি, পাখিরা তাদের বাসা বাঁধছে, পাখিরা তাদের বাসা বাঁধছে, পাখিরা তাদের বাসা বাঁধছে। এই বাক্যটা কোন টেন্সে আছে? শেষের ক্রিয়া শেষে, বাঁধছে, বাধা, বাঁধছে। তাহলে বাঁধছে, তনে মনে লনে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টে কোন টেন্স? প্রেজেন্টের বাঁধছে মানে বাঁধিতেছে, তে যুক্ত কন্টিনিউয়াস। পাখিরা তাদের বাসা বাঁধছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা প্রেজেন্ট পিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাখিরা, দ্য বার্ডস, BIRDS, বার্ডস, পাখিরা, দ্য বার্ডস, তারপরে ভার্বের চেহারা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্য বার্ড, প্রেজেন্টের ক্ষেত্রে আর, বাঁধছে, বিল্ডিং দিতে পারি, বিল্ডিং তৈরি করছে, বিল্ডিং, দেয়ার, THERE, দেয়ার, নেস্ট, NEST, নেস্ট। বোঝা গেল? কি সুন্দর মিল। কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে ING, তারপরে আমি আর হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের চেহারা প্লুরাল, তাই তো? তাহলে ওই বাক্যটাই দেখি, কোন বাক্যটা? যে বাক্যটা বড় বাক্য একটু আগে বললাম। মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। ক্রিয়া কোনটা? করছিলেন। ক্রিয়ার শেষের অক্ষর দেখবো, করছিলেন মানে কি? ল আছে, ল মানে পাস্ট, তাহলে এটা প্রথমত পাস্ট।
যারা ট্রান্সলেশন পারে তারা তো পারে, তাদের কথা আলাদা, কিন্তু যারা পারে না, যাদের টেন্সগত দুর্বলতা আছে, প্রবলেম আছে, যারা পারে না তাদের কাছে কঠিন। আর যারা পারে তো তারা পারে, দেখে কেউ যদি মনে করে যে এই বাক্য কিন্তু সোজা, যে পারে সে তো পারে, তার জন্য অ্যাকচুয়ালি ক্লাসটা না। যারা পারে না এমন অনেক স্টুডেন্ট আছে, বা অনেকে স্টুডেন্টই নেই এখন, হয়তো বিএ পাস করার পরে তো আর স্টুডেন্ট থাকে না, পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি বাকরির চেষ্টা করছে, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম টেন্স। আমি তো একটা বাক্য বললে পরে হয়তো পট করে বললে পরে যে এই বাক্যর ইংরেজিটা কি হবে, ট্রান্সলেশন কি হবে, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বাংলা বাক্যের টেন্স যদি সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি, ইংরেজিতেও আমরা টেন্সটাকে নির্ণয় করতে পারি। সে বুঝতেই পারছে না, সে ধরতেই পারছে না টেন্সটা কি করে নির্ণয় করব। বাংলা টেন্সটা নির্ণয় করতে পারলে তাহলে কি ওই ভেবে 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 আমরা বাংলা টেন্স, তারপরে ইংরেজি, প্রথমত প্র্যাকটিস, প্রথমত বাংলাটাকে ধরে ইংরেজিতে ট্রান্সলেশন, তারপরে একটা বাক্য শুনলে সরাসরি ইংরেজিতে করা যাবে, কিন্তু একবারে হবে না। একটু প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি আমরা করি, তাহলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কিছুদিনের মধ্যে আমাদের হ্যাবিট হয়ে যাবে। প্রথমত আমরা তো বাঙালি, আমাদের বাংলা ভাষাটা প্রথম মাথায় আসে, তারপরে ইংরেজিতে লেখাটা। প্রথমত বাংলা, আমরা তো জন্মগত ইংরেজ না, ইংরেজিটা শিখে আসি। প্রথমত যে কোনো বাক্য লিখতে গেলে আমাদের বাংলাটাই প্রথম মাথায় আসে। বাংলাটাকে যদি আমরা টেন্সটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে, তখন আমরা ইংরেজিতে সেটাকে খুব দ্রুত ট্রান্সলেশন করতে পারবো। আস্তে আস্তে, প্রথমে আস্তে আস্তে শিখতে হবে, তারপরে দ্রুত করা যাবে। এবার হয়তো বাক্য দেখে কেউ বলছে এই বাক্য, এই ট্রান্সলেশন, কিন্তু যে পারে সে তো পারে, তার কথাটা বাদ দিলাম, যে পারে না তার কাছে খুবই কঠিন। একটা বাক্য দিয়ে আমরা ইংরেজি, আমরা তো অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের ক্লাস 6-এ গিয়ে এবিসিডি পড়েছি, তো সেক্ষেত্রে আমাদের মতো সবাই তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে ইংরেজি খুবই অসুবিধা, খুবই অসুবিধা। একটা বাক্য যদি বলা হয় 7, 8, 9, 10-এর স্টুডেন্টকে, এটা ট্রান্সলেশন কী হবে ধরতে পারছে না, হাতা মাথা খুঁজে পাচ্ছে না। তো তাদের ক্ষেত্রেই এই ক্লাসটা, যারা পারে না তাদের জন্য এই ক্লাস, যারা পারে তারা তো পারে, তারাও দেখুন, তারাও প্র্যাকটিস করলে তারাও ভালো হবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা দরকার। তা করছিলাম মানে ল আছে, ল মানে কি, এই নটা সম্মানার্থে ন ধরবো না, ল করছিল। যদি মিস্টার রায় জায়গা সে 5 বছর শিক্ষকতা করছিল, ল, তাহলে ল মানে পাস্ট, প্রথমত পাস্ট। তা পাস্টের কোনটা, করছিলেন মানে করিতেছিল, তে যুক্ত শব্দ আসছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট এখানে তে আছে, তে, এবার তের সাথে যদি সময় থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তের সঙ্গে সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর সঙ্গে সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তে থাকলে কন্টিনিউয়াস, আর থাকলে পারফেক্ট, তে আর সঙ্গে সময় উল্লেখ থাকলে পরে তে থাকলেও হবে, আর থাকলে তার সঙ্গে সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সময় উল্লেখ আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এই বাক্যটা। এবার ট্রান্সলেশন যদি একটু করি, তাহলে মিস্টার রায়, এটা সাবজেক্ট, মিস্টার রায়, একে লিখি, মিস্টার রায়, দিলাম, মিস্টার রয়, মিস্টার রয়। এবার ভার্বের চেহারা, বাংলা বাক্যে ক্রিয়া থাকে সবার শেষে, ইংরেজি বাক্যে ক্রিয়া থাকে ঠিক সাবজেক্টের, তাহলে সাবজেক্টের পরে ক্রিয়া যায় না। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি লিখে দিয়েছিলাম, পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, তার সঙ্গে ভার্বের আইএনজি মানে কন্টিনিউয়াস।
তাহলে মিস্টার রায় হ্যাড বিন মানে পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি করছিলেন। মিস্টার রায় করছিলেন, কি করছিলেন? শিক্ষকতা করছিলেন। হ্যাড বিন টিচিং, TEACHING, টিচিং, হ্যাড বিন টিচিং। কতদিন যাবত? ও সেখানে। কতদিন যাবত? মিস্টার রায় হ্যাড বিন টিচিং দেয়ার ফর, সেখানে, দেয়ার ফর 5 years। বোঝা গেল? কি সুন্দর মিল! বাংলা বাক্যের সাথে ইংরেজির কত সুন্দর একটা মেলবন্ধন, সিমিলারিটিস। বাংলার যদি আমরা টেন্স শিখতে পারি, ইংরেজিতেও আমরা টেন্স শিখতে পারব। আজকের মতো এখানে শেষ করছি। টেন্স নিয়ে আরো আলোচনা হবে আগামী ক্লাসে। টেন্সের কতগুলো শব্দভিত্তিক গ্রামার আছে, যে শব্দগুলো আমাদের টেন্সের ভীষণ জরুরি। নেক্সট ক্লাসে আমরা টেন্স নিয়ে আরো ডিসকাস করব। টেন্সের ক্লাসটা নেক্সট আবার হবে, তারপরে ভয়েসের ক্লাস হবে, তারপরে ন্যারেশন, আরো পরপর ক্লাসগুলো হবে। সুতরাং গুড বাই, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।